হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং। জিকের ঝুলির নতুন ক্লাস 28 নম্বর ক্লাস, সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে। প্রতিদিন সকাল 8টাতে দুর্দান্ত প্র্যাকটিস ক্লাস নিয়ে আমি তোমাদের হাজির হচ্ছি টিডব্লিউএস একাডেমিতে। তো অবশ্যই সকলে প্রতিদিন ক্লাসটি দেখার জন্য 8টাতে যুক্ত হয়ে যাবে সকাল, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেখানে সমস্ত ভিডিওর আপডেটস কিন্তু তোমরা প্রথমেই পেয়ে যাবে। ওকে, প্রথম প্রশ্নে আমরা আসবো দ্রুত। প্রথম মহিলা হিসেবে প্যারা অলিম্পিকে দুটো পদক কে জিতেছিলেন? প্রথম মহিলা হিসেবে প্যারা অলিম্পিক, যারা শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন তাদেরকে সাধারণত প্যারা অলিম্পিক তারা খেলে থাকেন, তাই না? তো এই প্যারা অলিম্পিকে প্রথম কোন মহিলা দুটি পদক জিতেছিলেন? সাধারণ অলিম্পিকের যদি কথা বলা হয়, সাধারণ অলিম্পিকে প্রথম মহিলা হিসাবে যিনি পদক জিতেছিলেন তিনি কে? তিনি হচ্ছেন কর্ণব মালেশ্বরী। এটা আমরা জানি, তিনি প্রথম মহিলা হিসাবে সাধারণ অলিম্পিকে পদক জিতেছিলেন, গ্রীষ্মকালীন অলিম্পিকে। কিন্তু প্যারা অলিম্পিকে প্রথম মহিলা হিসাবে যিনি পদক জিতেছিলেন তিনি কে? তিনি হচ্ছেন দীপা মালিক, হচ্ছেন প্রথম মহিলা যিনি 2016 সালে শর্ট পুটে প্রথম পদক জেতেন প্যারা অলিম্পিকে। আর যিনি দুটো পদক জিতেছিলেন প্যারা অলিম্পিকে তিনি কে? তিনি কিন্তু আলাদা ব্যক্তি। তিনি কে? তিনি হচ্ছেন অবনী লেখারা। ইনি শুটিংয়ে, রাইফেল শুটিংয়ে শুটিংয়ে 2020 সালে যে অলিম্পিকটা হয়েছিল প্যারা অলিম্পিক 2020 সালে, সেই 2020 সালে টোকিও প্যারা অলিম্পিকে তিনি দুটো পদক জিতেছিলেন। প্রথমে তিনি স্বর্ণ পদক জেতেন। তিনি দুটো পদক, তার কি? স্বর্ণ পদক ও তিনি ব্রোঞ্জ পদক জেতেন। অল ক্লিয়ার, আই হোপ এখান থেকে। আচ্ছা, শর্ট পুটে দীপা মালিক তিনি যে প্রথম পদক জিতেছিলেন তার পদকটা কি ছিল? তার পদক ছিল রৌপ্য পদক। তো প্রথম এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, প্রথম মহিলা হিসেবে প্যারা অলিম্পিকে কে রৌপ্য পদক জিতেছিলেন? তাও কিন্তু অ্যান্সার হবে দীপা মালিক। নেক্সট প্রশ্ন, কলকাতা মেট্রো রেল কবে চালু হয়? কলকাতা হচ্ছে প্রথম মেট্রো সিটি, প্রথম ভারতের ভূগর্ভস্থ রেল মেট্রো চলাচল শুরু হয় কোন শহরে? সেটা হচ্ছে কলকাতা শহরে, কলকাতাতে। ওকে, সো এখানে দেখো কলকাতা মেট্রো রেল এটা কবে চালু হয়েছিল? 1984 সালে প্রথম কলকাতা মেট্রো রেল চলাচল শুরু হয়। নেক্সট, কার নেতৃত্বে বিহারে মহাবিদ্রোহ শুরু হয়েছিল? মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, এই বিদ্রোহটা বিভিন্ন স্থানে সংগঠিত হয়েছিল। প্রথম ব্যারাকপুরে আমরা জানি মঙ্গল পাণ্ডের নেতৃত্বে মহাবিদ্রোহ শুরু হয়েছিল। এছাড়া মহাবিদ্রোহে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তিরা নেতৃত্ব দেন। তার মধ্যে বিহারে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কে? তিনি হচ্ছেন কুনওয়ার সিং। ইনি বিহারে নেতৃত্ব দেন। নানা সাহেব ইনি কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? ইনি নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে। কানপুর শহরে যিনি নেতৃত্ব দেন, খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, নানা সাহেব কানপুরে নেতৃত্ব দেন। রানী লক্ষ্মীবাই, ঝাঁসির রানী, তিনি ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট হচ্ছে বখত খান অ্যান্ড দ্বিতীয় বাহাদুর শাহ, শেষ মুঘল সম্রাট, তারা নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে। দিল্লিতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রোহে তিনি হচ্ছেন বখত খান। পরের প্রশ্ন, চিংড়ি রেচনাঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, চিংড়ি রেচনাঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, আরেকটা হচ্ছে ফুসফুস। ফুসফুস তো রেচনাঙ্গ নয়, ফুসফুসটা বাদ এখানে। এখানে দেখো ম্যালপিজিয়ান নালিকা এটা কার রেচনাঙ্গ? ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে ফড়িং বা আরশোলা জাতীয়, আরশোলা, ফড়িং প্রভৃতি প্রাণীর কিন্তু
যে রেচন অঙ্গ সেটার নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। সবুজ গ্রন্থি যার রেচন অঙ্গ সেটা হচ্ছে চিংড়ি রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। আই হোপ সকলেই এটা সঠিক উত্তর করেছো। নেক্সট, কক্সাল গ্রন্থি কার রেচন অঙ্গ? কক্সাল গ্রন্থি হচ্ছে মাকড়সা, মাকড়সা ও কাঁকড়া বিচে রেচন অঙ্গ। বিছের রেচন অঙ্গ হচ্ছে কি? সেটা হচ্ছে কক্সাল গ্রন্থি। পরের প্রশ্নটা দেখা যাক। 2024 আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়? 2024 কয়েকদিন আগেই আইপিএল ফাইনাল খেলা হয়ে গেল, তাই না? ফাইনালে কে কে ছিল? ফাইনালে বনাম কেকেআর, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ, দুটো টিম মুখোমুখি হয়েছিলেন ফাইনালে। সো এখানে কলকাতা উইন হয়েছিল, কলকাতা জয়লাভ করেছিল 2024 আইপিএল টাইটেল জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স। সো এখানে এই যে ফাইনাল খেলা, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল এম.এ. চিদম্বরম স্টেডিয়াম। এই স্টেডিয়ামটার অপর আরেকটা নাম হচ্ছে চিপক স্টেডিয়াম। চিপক স্টেডিয়াম এটাকে বলা হয়ে থাকে। এই স্টেডিয়ামটা হচ্ছে সিএসকে, চেন্নাই সুপার কিংস এর হোম গ্রাউন্ড। এটা কোথায় অবস্থিত? এটা চেন্নাই, তামিলনাড়ুর চেন্নাই শহরে অবস্থিত এবং সেখানে ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, পরের প্রশ্নটা দেখি। পরেরটা হচ্ছে আকরিক লোহা উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান কত? আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান কত পৃথিবীর মধ্যে? অল টোটাল পুরো বিশ্বের মধ্যে ভারত কততম স্থানে আসে আকরিক লোহা উত্তোলনে? দেখো, এটার অ্যান্সার হবে কি? আকরিক লোহা উত্তোলনে চতুর্থ স্থানে আছে ভারত পৃথিবীর মধ্যে। তাহলে প্রথম কোন দেশ? প্রথম হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে প্রথম স্থান অধিকার করে আকরিক লোহা উত্তোলনে ভারতের মধ্যে। দ্বিতীয় স্থানে কোন দেশ? দ্বিতীয় স্থানে, এটা কিন্তু আমি 2023 সালের রেকর্ড অনুযায়ী বলছি, হ্যাঁ এটা 2023 সালের রেকর্ড। সো দ্বিতীয় স্থানে আছে কোন দেশ? দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। ব্রাজিল হচ্ছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে কোন দেশ? তৃতীয় স্থানে হচ্ছে চায়না। চতুর্থ স্থানে আছে ভারত। আচ্ছা, ভারতের মধ্যে যদি রাজ্যগুলির মধ্যে প্রথম, কোন রাজ্য যদি বলা হয় প্রথম, তাহলে কি হবে? সেটা হচ্ছে ওড়িশা। ওড়িশা প্রথম স্থান অধিকার করে অভ্যন্তরীণ আকরিক লোহা উত্তোলনে ভারতের মধ্যে। ভারতে বন সংরক্ষণ আইন কবে কার্যকর হয়? বন সংরক্ষণ আইনটা কবে কার্যকর হয়েছিল? এটা কার্যকর হয়েছিল 1980 সালে। 1980। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়া হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল? বলে ফেলো। প্রথমে আমরা দেখব 14টি ব্যাংক যে জাতীয়করণ করা হয়েছিল সেটা কোন সালে করা হয়েছিল। কোন সালে করা হয়? 1969 সালে প্রথম 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল ভারতের মধ্যে। তো 1969 সালের সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 1974 পর্যন্ত চলেছিল। এই সময়কালের মধ্যে কিন্তু 14টি ব্যাংকে প্রথম জাতীয়করণ করা হয়। পরেরটা একটা সায়েন্সের প্রশ্ন। পেশি কলার আবরণকে কি বলে? পেশি কলার উপর একটা ঝিল্লি জাতীয় আবরণ থেকে থাকে, ফাইবার আবরণ থাকে, সেটার নাম কি? বলো। সার্কোলেমা, মাইসিয়াম এবং পেরিমাইসিয়াম, আরেকটি হচ্ছে ফ্যাসিকুলি। রাইট অ্যান্সার হবে এখানে সার্কোলেমা। বলা হয়ে থাকে পেশি কলার আবরণকে, কি বলা হয়? সার্কোলেমা। গুরু শিখর শৃঙ্গ নিচের কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ?
ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এই যে গুরু শিখর শৃঙ্গ, এটা কোন পর্বতশ্রেণীর শৃঙ্গ? দেখো, গুরু শিখর শৃঙ্গটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কোন পর্বত? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। গুরু শিখর শৃঙ্গটা কোথায় অবস্থিত? এটা রাজস্থান রাজ্যে অবস্থিত। কোথায়? রাজস্থান রাজ্যে অবস্থিত এটা। নেক্সট, আজকের হোমওয়ার্ক এটা থাকবে, বুকার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে? সকলে এটার উত্তর করে যাবে কমেন্টে। আই হোপ যারা ক্লাস দেখছো সকলে এটার উত্তর তোমরা করবে। বুকার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ওকে। পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গে মোট বর্তমানে কতগুলি জাতীয় উদ্যান আছে? পশ্চিমবঙ্গে যে সমস্ত জাতীয় উদ্যানগুলি আছে কতগুলি? 6টি জাতীয় উদ্যান আছে। কতগুলি আছে? 6টি। কি কি জাতীয় উদ্যান একটু লিখে ফেলি নাকি আমরা? বক্সা জাতীয় উদ্যান আছে পশ্চিমবঙ্গে। আর কি জাতীয় উদ্যান আছে বক্সা ছাড়া? জলদাপাড়া আছে, আর আছে গরুমরা, গরুমরা, সুন্দরবন জাতীয় উদ্যান, আর আছে নেওড়া ভ্যালি, নেওড়া উপত্যকা ন্যাশনাল পার্ক, আর হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। এই 6টি জাতীয় উদ্যান 1 2 3 4 5 আর এই 6টি জাতীয় উদ্যান আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। এবারে দেখো এই এই যে জাতীয় উদ্যানগুলো, ন্যাশনাল পার্কগুলো, এটি কোন কোন ডিস্ট্রিক্টে অবস্থিত এটা একটু জেনে রাখবো। যেমন বক্সা ও জলদাপাড়া এই দুটো কোথায় অবস্থিত? বক্সা ও জলদাপাড়া এই দুটো অবস্থিত হচ্ছে তোমার আলিপুর দুয়ারে। বক্সা জলদাপাড়া আলিপুর দুয়ারে। গরুমরা কোথাতে? গরুমরা হচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে। নেক্সট হচ্ছে সুন্দরবন দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। নেওড়া উপত্যকা, নেওড়া ভ্যালি এবং সিঙ্গালীলা জাতীয় উদ্যান। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটা কোথায়? এটা অবস্থিত নবগঠিত। এটা আগে দার্জিলিং এর মধ্যে ছিল, তারপরে এটা কালিম্পং ডিস্ট্রিক্ট আলাদা হয়ে যাওয়ায় কালিম্পং এ চলে গেছে। এটা কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত। আর সিঙ্গালীলা হচ্ছে দার্জিলিং এ অবস্থিত। দার্জিলিং এ অবস্থিত সিঙ্গালীলা। ওকে, আই হোপ এগুলো তোমরা একটু মনে রাখবে একটু ভালো করে। জলপাইগুড়ি বা কোন ডিস্ট্রিক্টে কোনগুলো অবস্থিত, এখান থেকে প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়। আপ্পিকো আন্দোলন হয়েছিল কোন স্থানে? 12 নম্বর প্রশ্নটা। আপ্পিকো আন্দোলন কোথায় হয়েছিল? আপ্পিকো এই যে মুভমেন্ট, এটা একটা পরিবেশ আন্দোলন। এটা কি? পরিবেশ আন্দোলন। এই আন্দোলনটা চিপকো আন্দোলন উত্তরাঞ্চল অঞ্চলে হয়েছিল, আমরা জানি 1973-তে। সেই চিপকো আন্দোলনের কিন্তু অনুকরণে বা চিপকো আন্দোলনকে কিন্তু ফলো করেই আপ্পিকো আন্দোলনটা হয়েছিল। এই আন্দোলনটা কোথায় হয়েছিল? এই আন্দোলনটা হয়েছিল কর্ণাটক অঞ্চলে। এই আন্দোলনটা শুরু হয় কবে হয়েছিল? 1983 সালে এই আপ্পিকো আন্দোলনটা হয়েছিল। ওকে, কর্ণাটক অঞ্চলে। মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসাবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? মূল সংবিধানে কতগুলি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? বলে ফেলো। মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃতি ছিল কতগুলি? 14টি ভাষা, তাই না? মূল সংবিধানে, সংবিধানের কোথায় আছে ভাষাগুলি? এগুলো আছে অষ্টম, কোথায় আছে? অষ্টম তফসিলের ভিতরে, তাই না?
অ্যান্ড বর্তমানে কিন্তু এই 14টি ভাষা নেই, বর্তমানে এটা বেড়ে কতগুলি হয়েছে, বর্তমানে এগুলো বেড়ে হয়েছে 22টি ভাষা, 22টি, পরবর্তীতে বড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি, নেপালি এই সমস্তগুলোকে যোগ করা হয়েছিল, তারপরে কোঙ্কনি, নেপালি, সিন্ধি এই সমস্ত যোগ করে 22টি ভাষা কিন্তু বর্তমানে করা হয়েছে। নিম্নের কোনটি প্রোটিন ধর্মী হরমোন? প্রোটিন ধর্মী হরমোন কোনটি এর মধ্যে? রাইট অ্যান্সার কি হবে? প্রোটিন ধর্মী হরমোন এর মধ্যে গ্লুকোগান হচ্ছে একটি প্রোটিন ধর্মী হরমোনের উদাহরণ। গ্লুকোগান একটি প্রোটিন ধর্মী হরমোন। এখানে যদি আমরা দেখি ইস্ট্রোজেন বা এই ধরনের হরমোনগুলো, এগুলো হচ্ছে তোমার স্টেরয়েড ধর্মী হরমোন হয়ে থাকে। গ্লুকোগান যে হরমোন, এই হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়? এই হরমোনটা অগ্নাশয়ের বিটা কোষ, কোথা থেকে? বিটা কোষ থেকে নিঃসৃত হয়। সরি বিটা নয়, বিটা কোষ থেকে তো ইনসুলিন নিঃসৃত হয়, আলফা কোষ থেকে। কোথা থেকে? আলফা কোষ থেকে এটা নিঃসৃত হয়ে থাকে। গ্লুকোগানের প্রধান কাজ কি বলে ফেলো, কি হবে? গ্লুকোগানের প্রধান কাজ কি? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করা। একদমই, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেন? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটার রচয়িতা কে ছিলেন? দেখো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য এটা তোমার রচিত হয়েছিল মধ্যযুগে। কোথায় রচিত হয়েছিল? মধ্যযুগে, যখন সুলতানি যুগ চলছিল তখন এটা কিন্তু রচিত হয়েছিল। এটার যিনি রচয়িতা ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে মালাধার বসু। তার নাম মালাধার বসু। এনাকে আমরা অপর আরেকটা নামে চিনি, যেটা হচ্ছে গুণরাজ খাঁ নামেও আমরা এনাকে চিনি। এই যে গুণরাজ খাঁ, এই উপাধিটি শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লেখার জন্য তাকে দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন? বাংলার বাংলার ইলিয়াস শাহী বংশের একজন শাসক ছিলেন, যার নাম হচ্ছে রুকন উদ্দিন বরাকর শাহ। সরি, রুকন উদ্দিন বরবক শাহ। হ্যাঁ, ইনি ইনি তাকে, কাকে? মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন। ডিয়ার স্টুডেন্টস, আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে তোমরা থিওরি, এমসিকিউ এবং পিওকিউজ ভিত্তিক জিকে জিএস এর ফাউন্ডেশন ব্যাচ, ম্যাথ ফাউন্ডেশন এবং অন্যান্য ফাউন্ডেশন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। থিওরি প্লাস এমসিকিউ সমস্ত কিছু করানো হবে। তার জন্য তোমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে সেখান থেকে আমাদের এই ব্যাচে ভর্তি হতে হবে। অবশ্যই সকলের টিডব্লিউএস একাডেমি অ্যাপ যদি ডাউনলোড না করে থাকো, ডাউনলোড করে নেবে এবং এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। আমি তোমাদের একটা সুপার হিরো ব্যাচ এখানে জিকে জিএস এর জন্য স্পেশাল, এটা তোমাদের রিকমেন্ড করব। এছাড়া তোমরা অন্যান্য যে তোমার মনে হয় যে এই সাবজেক্টটাতে আমি উইক, এই সাবজেক্টে শুধু ব্যাচ হলে আমার হয়ে যাবে, তুমি সেই সাবজেক্টে ভর্তি হতে পারো। আর যদি মনে করো সমস্ত সাবজেক্টগুলো একসাথে নেবে, তাহলে ফাউন্ডেশন 3.0 ব্যাচ হচ্ছে সেরা ঠিকানা। এখানে গেলে তোমরা সমস্ত টিচারদের কাছ থেকে ডব্লিউবিপি, কেপি, পিএসসি, রেল এবং এসএসসি ছাড়া অন্যান্য সমস্ত পরীক্ষার কম্বাইন্ড একটা ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাবে। একসাথে সমস্ত ক্লাস, বিষয়ভিত্তিক ক্লাস করানো হবে, মক টেস্ট করানো হবে, সমস্ত কিছুই করানো হবে। ওকে, অবশ্যই তোমরা টিডব্লিউএস একাডেমি অ্যাপটি ডাউনলোড করবে। ডাউনলোড করে সেখানে আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাবে। দ্রুত সেরা চাকরির প্রস্তুতি এখান থেকে নেওয়া শুরু করে দাও। গ্যালিলিও উপগ্রহ কোনটি? এর মধ্যে পরের প্রশ্নটাতে আমরা চলে আসলাম দ্রুততা সহকারে। গ্যালিলিও উপগ্রহ কোনটি এদের মধ্যে? আচ্ছা, গ্যালিলিও উপগ্রহ বলতে কি বুঝি না? গ্যালিলিও উপগ্রহ কাকে বলে? 1610 খ্রিস্টাব্দ নাগাদ গ্যালিলিও গ্যালিলি, নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, গ্যালিলিও গ্যালিলি। 1610 সালে গ্যালিলিও গ্যালিলি বৃহস্পতির বৃহস্পতির 4টি উপগ্রহ আবিষ্কার করেন, সেগুলোকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়।
গ্যালিলিও উপগ্রহ কাকে বলে তাহলে বললাম, চারটি উপগ্রহ বৃহস্পতির, প্রথম চারটি উপগ্রহ যেগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে নাম আইও, এক এক করে আমি বলে দিচ্ছি, ইউরোপা, ইউরোপা, এবং আরেকটা হচ্ছে ক্যালিস্টো, ইউরোপা, ক্যালিস্টো, অ্যান্ড আরেকটি হচ্ছে কি, আরেকটি হচ্ছে গ্যানিমেড। আরেকটির নাম কি, গ্যানিমেড। এটা হচ্ছে বৃহস্পতির, বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ, তাই না? বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। এটা কিন্তু প্রথম যিনি পর্যবেক্ষণ করেছিলেন 1610-এ গ্যালিলিও করেছেন। সো চারটি উপগ্রহ কি বললাম, আইও, ইউরোপা, ক্যালিস্টো ও গ্যানিমেড, এই চারটিকে বলা হয়ে থাকে গ্যালিলিও উপগ্রহ, যেগুলো 1210 খ্রিস্টাব্দ নাগাদ আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন? ভারত থেকে প্রথম কে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন হয়েছিলেন? ভারতীয় দলের কে অধিনায়কত্ব করেছিলেন? ইফতিকার আলী খান, কপিল দেব, সি কে নাইডু, লালা অমরনাথ। ভেবেচিন্তে অ্যান্সারটা করে ফেলো। টেস্ট ক্রিকেটে ভারতের কে নেতৃত্ব দিয়েছিলেন প্রথম? তিনি হচ্ছেন সি কে নাইডু। কে ছিলেন? সি কে নাইডু। খিলাফত আন্দোলন কবে শুরু হয়? খিলাফত আন্দোলন, ভারতের কথা বলা হচ্ছে, মোহাম্মদ আলী ও শৌকত আলী, মোহাম্মদ আলী ও শৌকত আলী দুই ব্যক্তি, তাদেরকে আলী ভাইও বা আলী ব্রাদারও বলা হয়ে থাকে। এরা খিলাফত আন্দোলন ভারতে শুরু করেছিল প্রথম, এবং এই আন্দোলনটা শুরু হয়েছিল 1919 সালে। খিলাফত আন্দোলন শুরু হয় 1919 সালে। পরবর্তীতে এটা অসহযোগ আন্দোলনের সঙ্গে কিন্তু মার্চ করে গেছিল, এটা অসহযোগ আন্দোলনের সঙ্গে পরবর্তীতে মার্চ হয়ে যায়। কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? বহুলুল খান লোদি, কুতুবুদ্দিন আইবক, ফিরোজ শাহ তুগলক এবং আলাউদ্দিন খলজি। সুলতানি যুগের আকবর, আকবর তিনি তিনি মুঘল যুগের গ্রেট আকবর, মুঘল শ্রেষ্ঠ শাসক হিসাবে তিনি পরিচিত ছিলেন। সো সুলতানি যুগের আকবর আমরা বলবো ফিরোজ শাহ তুগলককে। তিনি তুগলক বংশের শাসক ছিলেন এবং তুগলক বংশের অন্যতম একটা শ্রেষ্ঠ শাসক ছিলেন, তাকে বলা হয়ে থাকে সুলতানি যুগের আকবর। কোন রাজ্যে কোষা সিল্ক প্রসিদ্ধ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোষা সিল্ক কোন রাজ্যে প্রসিদ্ধ? কোষা সিল্ক কোন রাজ্যে প্রসিদ্ধ? কোষা সিল্ক হচ্ছে ছত্তিশগড় রাজ্যে প্রসিদ্ধ। ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক? সব থেকে বেশি লোকসভার আসন সংখ্যা আছে কোন রাজ্যে? লোকসভাতে আমাদের ভারতের যে লোকসভায় কয়েকদিন আগেই নির্বাচন হয়ে গেল, 18তম লোকসভা গঠন হলো, 18তম লোকসভা নির্বাচন হয়ে গেল। সেখানে 543টি, টোটাল 543 জনকে লোকসভা, 543 জন সদস্যকে নির্বাচিত হয়েছে বা তাদেরকে নির্বাচিত করা হয়েছে সাধারণ মানুষদের দ্বারা। তো 543 জন টোটাল ভারত মিলে এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 543 জন লোকসভা সদস্য হয়ে থাকেন। তার মধ্যে লোকসভার আসন সর্বাধিক আছে কোথায়? সেটা হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশে সব থেকে বেশি লোকসভার আসন। কতগুলি? 80টি। কতগুলি? 80টি লোকসভার আসন। আচ্ছা, পশ্চিমবঙ্গে কতগুলি বলতো? পশ্চিমবঙ্গে কতগুলি লোকসভার আসন আছে? পশ্চিমবঙ্গে হচ্ছে 42টি লোকসভার আসন, 42টি। তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা কে? পরের প্রশ্নটা। তারিখ ই ফিরোজ শাহী এই গ্রন্থটি কে লিখেছিলেন? আমির খসরু, জিয়াউদ্দিন বার্নি, ইবনে বতুতা, মিনাজ ই সিরাজ। এই গ্রন্থটির লেখক হচ্ছেন জিয়াউদ্দিন বার্নি। ইনি তুগলক যুগের সময়, বিশেষ করে মোহাম্মদ বিন তুগলক থেকে শুরু করে ফিরোজ শাহ তুগলকের সময়কালের মধ্যে একজন বিখ্যাত কিন্তু
একজন স্কলার ছিলেন, একজন বিখ্যাত কিন্তু রাজনৈতিক মানে মতাদর্শের ব্যক্তি তিনি ছিলেন এই ফিরোজ শাহ তুগলক। নিচের কোন কার্যের ফলে পট হোলস গঠিত হয়? নদীর কোন কার্যের ফলে পট হোলসটা গঠিত হয়ে থাকে? নদী সাধারণত সঞ্চয় কার্য, বহন কার্য এবং ক্ষয় কার্য করে থাকে। ক্ষয় কার্য সাধারণত নদীর উচ্চ গতি এবং উচ্চ মধ্য গতিতে হয়ে থাকে ক্ষয় কার্য, বহনটা বাকি স্থানে, এবং সঞ্চয়টা একদমই নিম্ন গতিতে হয়ে থাকে। এখানে দেখো নদী পট হোলস, পট হোলস বলতে আমরা কি বুঝি? পট হোলস বলতে বোঝানো হচ্ছে মন্থকূপকে। মন্থকূপ, নদীতে যখন বড় বড় পাথর বা পাথর খণ্ডগুলো আসতে থাকে স্রোতের মাধ্যমে, তখন নদীর যে পৃষ্ঠ থাকে, নদীর যে মানে কি বলে ওটাকে, নদীর তলদেশ থাকে, সেই নদীর তলদেশে এরকম গোল গোল অনেক গর্তর সৃষ্টি করে থাকে এই হোলসগুলি বা এই মন্থকূপ, এইগুলোকে বলা হয়ে থাকে। এটা হচ্ছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটা কিন্তু কার্য। নেক্সট প্রশ্ন হচ্ছে, একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? ইলেকট্রন, আলফা কণা, ডিউটেরিন এবং কোনটিই নয়। এটা অ্যান্সার হবে আলফা কণা। কোন ধারা বলে রাষ্ট্রপতি রাষ্ট্রকৃত্তক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন? আচ্ছা, রাষ্ট্রকৃত্তক কমিশন ইউপিএসসি এবং এসপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ও স্টেট পাবলিক সার্ভিস কমিশন, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হচ্ছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যারা সদস্য হয় তাদের রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং এসপিএসসি যারা সদস্য হয় তাদেরকে নিয়োগ করে থাকেন রাজ্যপাল। কিন্তু এই দুইজনেরই পদচ্যুত করার যে বিষয়, পদচ্যুত করার বিষয়, দুজনকেই পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি। দুজনকেই পদচ্যুত করার ক্ষমতা কার হাতে? রাষ্ট্রপতির হাতে। এবং যিনি যিনি রাষ্ট্রপতি যে ধারা অনুযায়ী এদেরকে পদচ্যুত করে থাকেন সেটা কোন ধারা? সেটা হচ্ছে 317 ধারা অনুসারে। আর ঠিক তার আগে 315 ধারা, এখানে কিন্তু ইউপিএসসি, এসপিএসসি বা এই যে রাষ্ট্রকৃত্তক কমিশন এগুলোকে গঠন করার কথা বলা হয়েছে। ওকে, আই হোপ বুঝতে পেরেছো তোমরা। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো। 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সকলে জানাবে। খুবই ভালো লাগলো আশা করব। আর ক্লাসটি ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দেবে আমাদের ক্লাসটিতে। আর প্রতিদিন একই টাইমে সকলে যুক্ত হয়ে যাবে TWS একাডেমিতে সেরা চাকরির প্রস্তুতির জন্য সেরা কোশ্চেন উত্তরের সেশনে। ওকে, ভালো থাকবে, টাটা, বাই।